সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কবিতা আফ্রিকা। এর আগে আয়ারও বেঁধে বেঁধে থাকি, অসুখে একজনের মতো অন্যান্য কবিতাগুলিও আলোচনা করা হয়েছে, যা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এবং এর পরবর্তীকালে আরও অন্যান্য ক্লাসের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও। তো আর দেরি কেন, বসে যাও, খাতা পেন বই খুলে নথিভুক্ত করো গুরুত্বপূর্ণ তথ্য, বুঝে নাও সম্পূর্ণ কনসেপ্ট, নিজেকে প্রস্তুত করো মাধ্যমিকের জন্য। তোমাদের প্রস্তুতি শুরু হোক আমাদের চ্যানেলের সঙ্গে। তাই আর দেরি না করে সরাসরি প্রবেশ করছি মূল পর্বে। শুরু হচ্ছে দশম শ্রেণীর বইয়ের অন্তর্গত বিশ্বকবি রবীন্দ্রনাথ বিরচিত আফ্রিকা কবিতার পূর্ণ আলোচনা। প্রথমেই আমরা কবির সম্বন্ধে কিছু জেনে নিই। দেখে নেওয়া যাক কবি পরিচিতি। জাগ্রত জীবনের সজাগ প্রহরী, আধুনিক বাংলা সাহিত্যের মধ্য গগনে উদীয়মান উজ্জ্বল নক্ষত্র হলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব সমাদৃত এই কবি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। অল্প বয়স থেকেই ঠাকুর পরিবার থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ছোটবেলা থেকেই তিনি চার দেয়ালের মধ্যে পড়াশোনা করতে ভালোবাসতেন না, সাধারণভাবে মুক্ত শিক্ষাকে পছন্দ করতেন। তাই তিনি মুক্ত শিক্ষাঙ্গন হিসেবে বেছে নিতেন প্রকৃতির কোলে। এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফ অফারিংসের জন্য। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁরই রচনা। কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম শ্রদ্ধা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, করি ও কোমল ইত্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ। 1888 থেকে 1896 এই সালে মাত্র 8 বছরের কবি প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছিল তারই চিহ্ন সমুদ্রিত এই 4টি কাব্যগ্রন্থের মাধ্যমে, যথা মানসী, সোনার তরী, চিত্রা ও চৈতালি। এই পর্বের কাব্যগুলিতে কবির আত্মোপলব্ধি শুধু নয়, তার কাব্যের নির্মাণ কৌশলেরও যথেষ্ট পরিচয় পাওয়া যায়। আবেগ, গভীর আত্মপ্রত্যয়, জীবন জিজ্ঞাসা প্রভৃতির সুমলিন বিকাশ ঘটে, যার প্রস্ফুরণ হিসেবে দেখা যায় কবির এই কাব্যগ্রন্থগুলি। সারা বিশ্বে সমাদৃত এই কবি সাধারণভাবে বিদেশ থেকে নাইট উপাধি পান, যা তিনি পরবর্তীকালে ত্যাগ করেছিলেন। সাধারণভাবে গীতিমাল্য ও গীতালি 1916-তে, বলাকা 1925-এর পূরবী, 1929-এর মহুয়া প্রভৃতির খ্যাতনামা এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা যতই বলবো ততই বলা শেষ হবে না। তাই আমরা অতি সংক্ষিপ্ত সারে কবির সম্বন্ধে জেনে নিয়ে সরাসরি প্রবেশ করব মূল পাঠ্য আলোচনায়। এই প্রবাদপ্রতিম বিশ্ব সমাদৃত কবির প্রয়াণ ঘটে 1941 সালের 22শে শ্রাবণ। কবিতাটির উৎস সম্বন্ধে বলতে গেলে বলতেই হয়, পাঠ্য প্রদত্ত আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূলত পত্রবুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হলেও একে আমরা সাধারণভাবে কবির অন্য একটি সংকলন সঞ্চয়িতার মধ্যেও দেখতে পাই। এবার আমরা প্রবেশ করব সরাসরি মূল পাঠ্য আলোচনায়। আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধল তোমায় বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। উদ্ভ্রান্ত সে আদিম যুগ, এমন একটা যুগ যেই যুগে সমস্তটাই উদ্ভ্রান্ত, অগোছালো। এমন আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে যিনি সৃষ্টি করেন তিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন তিনি তার নিজের প্রতি অসন্তোষের প্রকাশ করে যা সৃষ্টি করছেন তাকে আবার ভেঙে দিচ্ছেন, অর্থাৎ একবার সৃষ্টি করছেন একবার ভাঙছেন। তার মানে হলো স্রষ্টা তার নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট নয়,
তাঁর সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, তাঁর সেই অধৈর্যের দিন, যে সময় তিনি তাঁর সৃষ্টির প্রতি ধৈর্যশীল না হয়ে তার সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছেন, আবার নতুন সৃষ্টি করেছেন, এমন একটা সময় রৌদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ ক্ষিপ্ত সমুদ্রের বাহু, এখানে রুদ্র সমুদ্র এমন একটা সমুদ্র যে সমুদ্রে সবসময় স্রোতের তর্জন গর্জন চলছে, এমন সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে, প্রাচীন পৃথিবীর বুক থেকে, প্রাচী ধরিত্রী মানে প্রাচীন পৃথিবী, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা মহাদেশকে ছিনিয়ে নিয়ে গেল। বাঁধলো তোমায় বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি মানে বন, এখানে বনস্পতির নিবিড় পাহারায় কাকে বাঁধলো? আফ্রিকাকে। কৃপণ আলোর অন্তঃপুরে, এমন একটা অন্তঃপুর যেখানে আলো ঠিকঠাক মতো করে পৌঁছয় না। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে নিভৃতে একাকী থেকে তুমি সংগ্রহ করেছিলে দুর্গম রহস্য। কি সংগ্রহ করেছিল? দুর্গম রহস্য। চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। পাহাড়, পর্বত, জল, স্থল এই সমস্তের মধ্যে দিয়ে যে সংকেত প্রদান করা হয়েছিল সে সংকেত শুনেছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টির অতীত জাদু, এখানে বোঝানো হয়েছে যে প্রকৃতির মধ্যে যে অনাবিল একটা রহস্য, অনাবিল যে জাদুময় পরিস্থিতি আছে, সেই প্রকৃতির দৃষ্টির অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল কোথায়? চেতনাতীত মনে। প্রসঙ্গতভাবেই মনে প্রশ্ন আসতে পারে, তুমিটা কে? এই তুমিটা আর কেউ নয়, এই তুমিটা হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ মাতৃকা, তাকে এখানে বলা হয়েছে তুমি হিসেবে। বিদ্রুপ করেছিলে ভীষণকে। ভীষণ, প্রবল, খুব বেশি, এই জাতীয় জিনিসকে বিদ্রুপ করেছিল কে? আফ্রিকা। বিরূপের ছদ্মবেশে, বিরূপতার ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করেছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কোনো খারাপ আশঙ্কা, সেই আশঙ্কাকে চাচ্ছিল কী করতে? হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকায় প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আপনাকে, নিজেকে, আপনাকে মানে কাকে? আপন মানে নিজ, আপনাকে মানে আফ্রিকা মহাদেশ নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদ। দুন্দুভি নিনাদমি যেখানে যুদ্ধের শেষে, দুন্দুভি হলো একটা বাদ্যযন্ত্রের নাম, এই দুন্দুভির নিনাদ মানে দুন্দুভির আওয়াজ, এখানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে সব কিছুর খারাপকে ধ্বংস করে দিয়ে ভালোর প্রতিষ্ঠার কথা। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। ছায়াবৃতা কাকে বলছে? আফ্রিকাকে। ছায়াবৃতা কেন? ছায়া দ্বারা আবৃতা, ছাই হচ্ছে ছায়াবৃতা, এখানে ছায়া আফ্রিকাকে ফিমেল ভার্সনস অর্থাৎ স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করেছে ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে তো অপরিচিত তোমার মানব রূপ। অপরিচিত ছিল কার মানব রূপ? আফ্রিকার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, যাকে সবাই উপেক্ষা করে যাচ্ছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা? সাম্রাজ্যবাদী বর্বর জলদস্যু, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকার মধ্যে থাকা যে নেকড়ে, তাদের থেকেও যাদের নখ খুব তীক্ষ্ণ, খুব খারাপ। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। কারা এলো? মানুষ ধরার দল। এই মানুষ ধরার দল কেমন? যারা তাদের আপন গর্বে যারা অন্ধ এবং তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্য মানে কি? এমন ঘন অরণ্য যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারি, সেই জন্যই বলছে সূর্যহারা অরণ্য। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যতার যে বর্বর লোভ, সভ্যের যে বর্বর লোভ, তা নগ্ন করলো। কীরকম? আপন নির্লজ্জ অমানুষতা, নিজের নির্লজ্জ অমানুষতা, সেটাকে তারা যেন অন্ধ করলো, নকল করলো। বুঝা গেল? উগ্র সাম্রাজ্যবাদের প্রবল শক্তিধারী সম্প্রদায় যখন আস্তে আস্তে দুর্বল দেশ মহাদেশের উপর অত্যাচার করে তাদের মধ্যে নিজেদের শাসন কায়েম করা, তাদের ভালো জিনিসগুলোকে লুট করা, এইরূপ কর্মকাণ্ড চালাচ্ছিল, ঠিক সেই সময় রবীন্দ্রনাথ অর্থাৎ কবির মনে চেতনা জাগাচ্ছিল, কবির মনে আলোড়ন সৃষ্টি করেছিল বন্দি আফ্রিকার মানব ক্রন্দন। তাই এই বন্দি মানবরূপী আফ্রিকার ক্রন্দনকে কেন্দ্র করে কবি রচনা করেছেন আফ্রিকা। এই আফ্রিকায় কবি বলছেন বা বর্ণনা করছেন আফ্রিকার বন্দিদশা, যেখানে তিনি বলছেন, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন আফ্রিকার যে বন্দিদশায় নীরব ক্রন্দন, তার দ্বারা বাষ্পাকুল অরণ্য পথ, আফ্রিকার ঘন গভীর অরণ্যের মধ্যেও তার যে নীরব ক্রন্দন, তার বাষ্পটা মিশে পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত অশ্রুতে মিশে।
পঙ্কিল হলো, পঙ্কিল মানে পাঁক, ধুলি অর্থাৎ সেই বনের যে ধুলো সেইগুলো রক্ত। কথকের মতে বা কবির মতে আফ্রিকা মহাদেশের দেশমাতৃকার রক্ত এবং নয়নের অশ্রু, মানবরূপী আফ্রিকার রক্ত এবং নয়নের অশ্রু সবগুলো মিশে পঙ্কিল অর্থাৎ পাঁকের সৃষ্টি হলো। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ে মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। এমন একটা সময় যখন সমুদ্রের পার অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে পাড়ায় পাড়ায় পুজোর ঘণ্টা বাজছিল মন্দিরে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। এমন দেবতা অর্থাৎ দেবতাকে আমরা দয়াময় হিসেবে চিনি। আমাদের মনের যত দুঃখ কষ্ট আমরা দেবতার চরণে নিবেদন করি, সেই দয়াময় দেবতার নামে মন্দিরে কী বাজছিল? পুজোর ঘণ্টা বাজছিল। শিশুরা খেলছিল মাতৃকোলে। শিশুরা কোথায় খেলছিল? শিশুরা মাতৃকোলে খেলছিল। অর্থাৎ এমন একটি সুখময় পরিস্থিতি সেখানে সূচিত হয়েছিল। কেন? কারণ সেখানে আফ্রিকার একটা সহজ সরল সাবলীন অবস্থাকে, সহজ নির্মল অবস্থাকে কবি এখানে চিহ্নিত করতে চাইলেন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে কবি সুন্দরভাবে কাব্য রচনা করেছিল, সেই জন্যই বলছি কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রাদুষ্কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, আজ এমত অবস্থায় যখন পশ্চিম দিগন্তে প্রাদোষকাল এবং ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস অর্থাৎ বিকট এবং সংকটময় পরিস্থিতি। এখানে প্রাদোষকাল শব্দের অর্থ হলো সন্ধ্যাকাল। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে সারাদিনের সুন্দর অবস্থা, তার মানে আফ্রিকার সুন্দরময় পরিস্থিতি পেরিয়ে যখন বহিঃশত্রুর আক্রমণ দ্বারা বিধ্বস্ত আফ্রিকা, সান্ধ্যকাল উপস্থিত, সায়ংকাল, প্রাদোষকাল, এমতাবস্থায় যখন ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস মানে খারাপ বিকট সংকটময় অবস্থা এখানে বিস্তৃতি লাভ করছে, এমতাবস্থায় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এখানে কবি বোঝাতে চাইছেন গুপ্ত গহ্বর এমন একটা গহ্বর যেখানে পশুরা সুখে বসবাস করছিল, সেখান থেকে পশুরা বেরিয়ে এসে ঘোষণা করলো কি না, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, শুভ দিনের অন্তিমকালকে ঘোষণা করলো। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এসো যুগান্তরের কবি। এবার কবির আহ্বান সেই যুগান্তরের কবির প্রতি, সেই যুগান্তরের কবি যে এই খারাপ যুগটাকে শেষ করে আবার নবরূপে সূচিত করবে নতুন আফ্রিকার সুখের দিন। সেই যুগান্তরের কবিকে কবি আহ্বান করছেন, কোথায় দাঁড়াতে বলছেন? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। আফ্রিকার সেই মানবীর দ্বারে কবি দাঁড়াতে বলছেন যুগান্তরের কবিকে, যেই মানবীকে অর্থাৎ যেই মানুষদেরকে আফ্রিকার যেই মানুষরা আজ সাম্রাজ্যবাদীদের অত্যাচারিত অবলুণ্ঠিত, সেই আফ্রিকা মহাদেশের মানুষজনের পাশে এসে দাঁড়াতে বলছেন যুগান্তরের কবি, যিনি কি করবেন? বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলো ক্ষমা করো কাদেরকে? সাম্রাজ্যবাদীদেরকে। যে সাম্রাজ্যবাদীরা এতদিন ধরে আফ্রিকাকে অত্যাচার করে এসছে, তাদের বিনাশ করে এই আফ্রিকার মানবীদের প্রতি যে অত্যাচার হয়েছে, তার জন্য আফ্রিকার মানবীদের প্রতি যুগান্তরের কবির আহ্বান হোক ক্ষমা করো, ক্ষমা করে হিংসার প্রলাপের মধ্য দিয়ে সভ্যতার শেষ পুণ্যবাণী সূচিত হোক। সামগ্রিকভাবে আফ্রিকা মহাদেশের প্রতি যে সামগ্রিক সাম্রাজ্যবাদীদের অত্যাচারের ভরে অবলুণ্ঠিত আফ্রিকার যে সংকটময় পরিস্থিতি এবং তা থেকে বাঁচার উপায় কোথাও না কোথাও গিয়ে কবি সূচিত করছেন তার এই কবিতার মাধ্যমে। এখানেই আমরা শেষ করলাম আজকে আমাদের আফ্রিকা কবিতার সম্পূর্ণ আলোচনা। যারা এখনও আফ্রিকা কবিতাটি বুঝতে পারোনি, তারা তোমরা এই কবিতার যে ভিডিও, এটাকে আরও একবার ঘুরে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও ভিডিওটি, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও এরকম অন্যান্য ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের মোবাইলে। এখন স্ক্রিনে আসছে আজকের হোমওয়ার্কের প্রশ্নটি, যে হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।